খুশি হব। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে এসেছি, দয়া করে চুপ করে আপনারা যদি আমাকে বলতে দেন আমি খুশি হব। কন্ট্রাডিকশন হচ্ছে। বাইরের লাইটটা একটু বন্ধ করুন না, দয়া করে বাইরের লাইটটা বন্ধ করুন, কন্ট্রাডিকশন হচ্ছে। না নিচে নিচে হিউম্যান চেনটা করে দিন প্লিজ, সবাই উঠবেন না এইভাবে। না পিছাতে হবে, একটু পিছাতে হবে। দিদি উঠতে পারবে না, দিদি উঠতে লাগবে। তোমাদের মাইক ঠিক হয়েছে? প্রেস মিডিয়া আমি যখন এসছি তখন আমি কাজ করব। মাইকটা কি ঠিক করা যাবে? আপনাদের মাইকটা কি ঠিক করা যাবে? কি বলছে? আপনাদের মাইক দেওয়া যাবে? আপনাদের মাইকটা কাজ করছে না। করছে না ওদের মাইকটা? আপনাদের মাইকটা, আপনাদের মাইকটা কি কাজ করছে? দুটো মাইকে কাজ করছে। এবার আমি আপনাদের কাছে দু একটা কথা বলি, আপনারা ধৈর্য ধরে প্লিজ শুনুন, তারপরে আপনারা
স্লোগান দিন, শাউটিং করুন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার কথাগুলো আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয়, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই, আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব। এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব।
এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যা ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা, যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে, ক্যাথলেবও চেঞ্জ করতে পারে না, ক্যাথিটাল চেঞ্জ করতে পারে না। সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে এটুকু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই জাস্টিস হবে। সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার,
এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অতনু নেমে পড়, অতনু নেমে পড়, অতনু নেমে পড়। এই বেরোলেন এখান থেকে, মঞ্চ থেকে। আমি কি বাইরের দিকটা তাহলে? ওকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। আমাদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, আস্তে আস্তে, আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো, সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। এটাই আমাদের মতামত। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি। অতি দ্রুত আমরা আলোচনায় বসবো, এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা আলোচনায় বসতেই চাইছি, দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমাদের 5 দফা যে দাবি আছে, সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। যখন আমরা বলেছি আমরা আলোচনায় বসতে চাই, দেখো তোমরা কি করবে। আমরা বলেছি আমরা আমাদের আলোচনায় বসতে চাই। স্বীকৃত যে সুপরিকল্পিত জায়গা, সেটা আমরা ইতিমধ্যে রাখবো। আমরা যে দাবি এরকম ভাবে আমাদের কাছে আগে থেকে আমাদের জানা ছিল না। আমরা ওয়েলকাম করছি। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কোনো সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে, আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক। এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা। উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন। স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী,
উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের দাবি থাকে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিজলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইবো আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমরা আলোচনার যে জায়গা সেই জায়গাকে আমরা ওপেনে রাখলাম। মুখ্যমন্ত্রী যে এসছে এটাকে ওয়েলকাম জানিয়ে আমরা আলোচনার টেবিলে অতি দ্রুত বসতে চাই। 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরো আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। আমরা আধ ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা বসতে রাজি আছি। না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের মুখ বলে, একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বললেন দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এইটাটাই যে আমরা আন্দোলনে এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই মুহূর্তে আমাদের দিক থেকে বার্তা। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোন রকমের কোন জায়গাতে আমরা রাজি নই। শুনলেই বুঝতে পারবেন। আমরা আলোচনায় বসতে, মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি 5 দফা দাবি নিয়ে। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি আছি। উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এটা কি একটা অলিভ ব্রাঞ্চ, এটা আলটিমেট না, কল্পনার কোনো জায়গা নয়। আমরা মানবিক মুখ দেখিয়েছেন, যেমন আমরা 35 দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথাটা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। মানে উনি আসার পর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? অগ্রগতি কিছু নয়, আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে 2টো মেল এসেছিল, সেই 2টো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা কয়েক গজের দূরত্বে সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি। তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে,
আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব, এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব, এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যা ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন, এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না,
আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা, যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে, ক্যাথলেবও চেঞ্জ করতে পারে না, ক্যাথিটাল চেঞ্জ করতে পারে না। সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে। আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে এটুকু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই জাস্টিস হবে। সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি। কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি, তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হঠাৎই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুবিচারের আশা তিনি দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি তিনি মেনে নেবেন, তার যে ডিপার্টমেন্ট রয়েছে তার সঙ্গে আলোচনা করে এমন আশ্বাস তিনি দিয়েছেন। যদিও জুনিয়র ডাক্তাররা কিন্তু নিজেদের 5 দফা দাবি নিয়ে আলোচনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বক্তব্যে এখনো অনড়। কি বললেন তারা, শুনুন। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কোনো সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন, এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে, আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক।
আমরা চাই এটা। উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি, এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরো আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। আমরা আধ ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনায় বসতে রাজি আছি। না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের মুখ বলে, একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বললেন, দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এইটাকাই যে আমরা আন্দোলনে এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই মুহূর্তে আমাদের দিক থেকে বার্তা। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোন রকমের কোন জায়গাতে আমরা রাজি নই। শুনলেই বুঝতে পারবেন। আমরা আলোচনায় বসতে, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি 5 দফা দাবি নিয়ে। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি আছি। একটা পয়েন্ট, উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এটি কি একটা অলিভ ব্রাঞ্চ, এটা আলটিমেট? না, কল্পনার কোনো জায়গা নয়। আমরা মানবিক মুখ দেখিয়েছেন, যেমন আমরা 35 দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথাটা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। মানে উনি আসার পর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? অগ্রগতি কিছু নয়, আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে 2টো মেল এসেছিল, সেই 2টো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা কয়েক গজের দূরত্বে সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি স্বাস্থ্য ভবনের বাইরে যেখানে আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন সেখানে পৌঁছে গেলেন এবং একেবারে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি যে সময় দেওয়া হোক। তিনি ইতিমধ্যেই স্বাস্থ্যের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেখানে উন্নয়নের কাজে ভাবনা চিন্তা করছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোর রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিচ্ছেন এবং সেখানে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে অধ্যক্ষদের ডিরেক্টর করা হবে, চেয়ারম্যান করা হবে এবং সেখানে তিনি কমিটি গঠন করবেন যেখানে সমস্ত স্তরের প্রতিনিধিত্ব থাকবে। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে কোনো অ্যাকশন কিন্তু তিনি চিকিৎসকদের বিরুদ্ধে নেবেন না। এটা উত্তরপ্রদেশ নয়, কোনো ধরনের এসমা জারি করা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন সময় দিন, ব্যবস্থা হবে, বিচার হবে, সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন। এমনকি তিনি বলছেন চিকিৎসকরা তারা যেন কাজে যোগ দেন। অনেক কষ্ট তারা পেয়েছেন, মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন সব সমস্যার সমাধান তিনি করবেন। সহানুভূতির সঙ্গে তিনি কথা বলবেন নিজের ডিপার্টমেন্টের সঙ্গে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সকলের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা তিনি করবেন, এমনটাই বলছেন। এমনকি সিবিআইকেও তিনি অনুরোধ করবেন যাতে 3 মাসের মধ্যে বিচার হয়ে যেন দোষীদের ফাঁসি হয়। যদি কেউ দোষী পান তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চিকিৎসকদের প্রতি কোনো অবিচার হবে না প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন। এবং রোগী কল্যাণ সমিতিগুলোর যে সমস্ত দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই চিকিৎসকরা করছেন সেই সমস্ত কাগজপত্র তার কাছে পৌঁছয় না, এমনটাই তিনি বলছেন। তবে তিনি নতুন কমিটি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সঙ্গে সব মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতালের অধ্যক্ষদের তিনি দায়িত্ব দেবেন, চেয়ারম্যান করবেন, এমনটাই বলছেন।
জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিতে তিনি একেবারে নিজে পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনের বাইরে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এখন কি বলছেন? অনিকেত মাহাতো, দেবাশিস হালদার তারা তো স্পষ্ট বলছেন 5 দফা দাবির যে শর্ত তারা দিয়েছেন সেই নিয়ে তারা আলোচনা করতে চান এবং মুখ্যমন্ত্রী সেই আলোচনায় বসবেন, কি জানিয়েছেন? জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে বক্তব্য তারা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য দেওয়ার পর তারা এই মুহূর্তে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে আদৌ তারা বৈঠকে যাবেন কিনা বা বৈঠকে গেলে সেই বৈঠক কোথায় করবেন ইত্যাদি। তবে তারা এই যে তাদের অবস্থান যে 5 দফা দাবি নিয়ে বৈঠক এবং তারা সেটা যে বৈঠক হলে সেটা লাইভ স্ট্রিমিং হতে হবে, সেই অবস্থান থেকে কোনোভাবে এক চুলো সরে আসেননি, সেটা তারা স্পষ্ট করে জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমরা যে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছি, আমার সহকর্মী উজ্জ্বলকে দেখাতে বলবো ঠিক বাঁ দিকে পুলিশি নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি রয়েছে স্বাস্থ্য ভবনের গেটে। তুমি আমাদের নিরাপত্তার কড়াকড়ি ছবি আমাদের দেখাতে থাকো। আমি সন্দীপ সরকারের কাছে চলে যাব। জুনিয়র ডাক্তাররা রয়েছেন এই মুহূর্তে সন্দীপের সঙ্গে, কি বলছেন জুনিয়র ডাক্তাররা? সন্দীপ, কিছুটা সময় তারা চেয়েছিলেন আমরা দেখলাম, এবার কি ভাবছেন তারা, পরবর্তী পদক্ষেপ? দেখো, জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসে গিয়েছেন। সেই বৈঠকে তারা সিদ্ধান্তে আসতে চাইছেন যে সিএম এর এই যে প্রস্তাব, মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব, সেই প্রস্তাবের পর তারা কি পদক্ষেপ নেবেন সেই বৈঠক চলছে। এবং সেই বৈঠকের পর তারা 30 মিনিট থেকে 40 মিনিট সময় চেয়ে নিয়েছেন এবং 30-40 মিনিটের মধ্যে চিত্রটা পরিষ্কার করে দিয়ে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আর তার আগে আমি একবার দেখাতে বলবো যে এখানে যে বিক্ষোভ কর্মসূচি চলছিল আগের মতো, সেই বিক্ষোভ কর্মসূচি একই রকমভাবে জারি রয়েছে। তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিচারের দাবিতে সরব হয়েছেন। অতনু কুণ্ডু রয়েছেন আমার সঙ্গে, আমি একবার ওদের আন্দোলনকারীদের মূল মঞ্চের ছবিটা দেখাতে বলবো। মূল মঞ্চে যেখানে তুমি দেখতে পাবে যে যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য রাখলেন সেই মঞ্চে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তারা বসে রয়েছেন। অনেক সিনিয়র চিকিৎসক তারা এসে পৌঁছেছেন, এবং তারাও কিন্তু আজকের এই যে আন্দোলনের কর্মসূচি, তাদের আজকে যে বিক্ষোভের কর্মসূচি যেটা লাগাতার চলছিল, সেই কর্মসূচিতে তারা কিন্তু একই রকমভাবে তাদের সমর্থন জানিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে এই মুখ্যমন্ত্রীর আচমকা চলে আসা এবং মুখ্যমন্ত্রী আচমকা চলে এসে তাদের এই যে প্রস্তাব দেওয়া, আলোচনার টেবিলে বসতে বলা, এই সবের পরে তারা কিন্তু এই মুহূর্তে আশায় বুক বাঁধছেন যে হয়তো একটা সমাধানের পথ খুললেও খুলতে পারে। জুনিয়র ডাক্তাররা তারাও চাইছেন যে আন্দোলনের একটা পরিসমাপ্তি এবং যে দাবি তাদের রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা সমাধান সূত্র বেরিয়ে তারা এই আন্দোলনের পরিসমাপ্তি চাইছেন। এবং সেই কারণেই এখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বসে গিয়ে তারা এখানে রয়েছেন, তারা এখানে তাদের বক্তব্য এখানে আর কিছুক্ষণের মধ্যেই তারা এই মঞ্চ থেকেই তারা তাদের যে প্রস্তাব, তাদের সেই প্রস্তাব সেটা জানিয়ে দেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সাথে কথা বলে নেব। যারা বিক্ষোভ দেখাচ্ছেন কর্মসূচি, তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যে বক্তব্য, তাদের সেই বক্তব্যটা আরও একবার শুনে নেব যে তারা কি বলতে চাইছেন। এখানে আমার সঙ্গে রয়েছেন সৌম্যদীপ রায়, সেই সৌম্যদীপ রায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তাদের বক্তব্য, তারা কি বলতে চাইছেন সেই বক্তব্যটা আমরা একবার শুনে নেব। সৌম্যদীপ কি বলতে চাইছেন? সৌম্যদীপ, আপনাদের বক্তব্য কি? 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আমাদের বক্তব্যটা স্পষ্ট। আমরা আলোচনায় বসতে চাই, আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান। কারণ আজকে আমরা চাই যে আমরা তো সেই ডে 1 থেকে বলে আসছি আমরা কাজে ফিরতে চাই, কিন্তু কাজে যে ফিরবো সেই সমাধানটা কোথায় আসবে? আজকে 5 দফা দাবি, এইটা তো শোনা দরকার। আজকে এই যে 9ই আগস্ট রাতে হামলা হলো, আজকে 14ই আগস্ট রাতে হামলা হলো, 9ই আগস্টের ঘটনা ঘটার পর আজকে 1 মাস হয়ে গেল। এই যে হামলা চালিয়েছিল 5000 জন ব্যক্তি, 7000 জন ব্যক্তি, এদেরকে কে পাঠিয়েছিল? কেন তারা সেমিনার রুম ভাঙতে যাচ্ছিল? তাহলে এই যে ক্রিমিনাল কাজগুলো হয়েছে, আজকে আরজিকর মেডিকেল কলেজের বুকে আপনারাই বলছেন যে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ পাচার হতো, তাহলে এই যে যারা করতো এরা তো ক্রিমিনাল। তাহলে এই ক্রিমিনালদের চক্র যারা কি আরজিকর মেডিকেল কলেজে যদি থেকে যায় তাহলে আমরা কি সেফ মনে করি? তাহলে সেখানে সিপি বিনীত গোয়েলের পদত্যাগটা কি অন্যায্য দাবি? অন্যায্য দাবি তো নয়। 5 দফা দাবি চিকিৎসকরা করছিলেন, সেই 5 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। তারা চাইছেন একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা তারা শুরু করেছেন।
বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায় হার্বস এন্ড ড্রাগস। कोहिनूर अलमीरा एंड मैट्रेस निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टर्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस ही জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার্ড বাই প্রিয়গোপাল বিশুই। কলকাতা আর জেলায় জেলায় শালিমার শুদ্ধ নারকোল তেল। মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 16 সেপ্টেম্বর সোমবার। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই। এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। আমরা এই কেস, এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে, আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। এবার সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি বিবেচনার প্রতিশ্রুতি। আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না, কাজে ফিরুন, দাবি বিবেচনা করা হবে। জুনিয়র ডাক্তারদের